টাকার জোগাড় নিয়ে সীমাহীন আশঙ্কা থাকলেও আসছে বাজেটে ৩ লাখ কোটি টাকার বিশাল এডিপি দিতে যাচ্ছে সরকার। তবে দুশ্চিন্তার খবর হলো যে সুনির্দিষ্ট প্রকল্প তৈরি করতে না পারায় কেবল বরাদ্দের জন্য রাখা হচ্ছে ১,০৭,০০০ কোটি টাকা, যা মোট অর্থের প্রায় ৩৬%। আর এই টাকার বেশিরভাগই যাচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে, যারা বরাবরই ব্যর্থ প্রকল্প বাস্তবায়নে। বিশ্লেষকরা বলছেন যে এভাবে থোক বরাদ্দ দিলে সুযোগ তৈরি হবে অপচয় ও দুর্নীতির, যা বোঝা বাড়াবে অর্থনীতিতে। বিস্তারিত প্রতিবেদনে। বছর দুয়েক ধরেই গতিহীন এডিপি বাস্তবায়ন। অবস্থা এতটাই শোচনীয় যে সংশোধনের পর বিপুল বরাদ্দ কমিয়েও খরচ করা যাচ্ছে না প্রত্যাশিত অর্থ। পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাবে চলতি অর্থ বছরের ৯ মাসে ব্যয় মাত্র ৭৫,০০০ কোটি টাকার খানিকটা বেশি, যা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। অথচ নিজেদের প্রথম বাজেটেই তা আকাশে তুলতে চায় বিএনপি সরকার। তথ্য অনুযায়ী আসছে ২০২৬-২৭ অর্থবছর এডিপির আকার হতে পারে ৩ লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ থেকে বাড়ছে রেকর্ড ৩৩%। তবে শঙ্কার খবর হলো বিপুল বরাদ্দের বিপরীতে সুনির্দিষ্ট প্রকল্প তৈরি করতে পারছে না সব মন্ত্রণালয়। ফলে এর প্রায় ৩৬% বা ১,০৭,০০০ কোটি টাকা চাওয়া হয়েছে থোক বরাদ্দ হিসেবে, যার কঠোর সমালোচনা করেছেন এই বিশ্লেষক। আমাদের অতীতের অভিজ্ঞতায় কিন্তু বলে যে এখানে সমন্বয়হীনতা এবং গুড ভ্যালু ফর মানি দুইটারই একটা অভাব ছিল। সো সেইটাও আমাদের মাথায় রাখতে হবে। আর বিশেষত যেহেতু থোক বরাদ্দ একটা বড় অঙ্ক, সেই জন্য এই প্রয়োজনীয়তাটা আরও অনেক বেশি। অর্থেরও অপচয় হবে, জনগণও যেটা নাকি এই অর্থটা ব্যয় করলে তারা পাওয়ার একটা দাবি তাদের আছে এবং পাওয়ার একটা অধিকার তাদের আছে, সেটাও আমরা করতে পারবো না। থোক বরাদ্দ যদি অনেক বড় আকারে রাখা হয়, সেটার খুব স্ট্রিক্ট মনিটরিং ক্রাইটেরিয়া কন্ট্রোল যেগুলো না থাকে, তাহলে থোক বরাদ্দের অ্যাবিউজ হতে পারে, এটার অপব্যবহার হতে পারে। এবং আরেকটা হলো, এই খুব বড় হলে আমাদের দেশের মন্ত্রণালয় বা বিভাগগুলোর বাস্তবায়ন সক্ষমতাটা খুব লো। এই থোক বরাদ্দের বন্টনও বেশ প্রশ্নবিদ্ধ, কেননা শুধু স্বাস্থ্যসেবা বিভাগের জন্যই রাখা হয়েছে প্রায় ২১,০০০ কোটি টাকা, অথচ সেখানে মূল বরাদ্দ মাত্র ৬,০০০ কোটি। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দ চেয়েছে ১৬,৩০০ কোটি টাকা, আর ১১,৫০০ কোটি টাকা চেয়ে রেখেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। কিন্তু তথ্য বলছে এসব মন্ত্রণালয়ের বাস্তবায়নের অভিজ্ঞতা অত্যন্ত শোচনীয়। সবচেয়ে আশ্চর্যের তথ্য হলো, বিশেষ প্রয়োজনে উন্নয়ন ও সামাজিক উন্নয়ন সহায়তার জন্য চাওয়া হয়েছে ২৮,০০০ কোটি টাকা, যার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে রয়েছে প্রশ্ন। সরকার এই মুহূর্তে তো এডিপিতে বরাদ্দ করেছে, কিন্তু সেটার সঠিক যদি বাস্তবায়ন আমরা করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এই অর্থের অপচয় হবে। আমরা যদি এখানে বরাদ্দ ব্যবহার করতে না পারি, তাহলে সেই অতীতের যে দুষ্টচক্র, সেটাই হয়তো আবার চলে আসবে সামনে। যারা গত বছরের বাজেটটা তারা বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে আবার তাদের ঘাড়ে বড় ধরনের একটা ভার দেওয়া হচ্ছে। সুতরাং তারা কতটুকু পারবে সেটা তো ওই যে মর্নিং শোজ দ্য ডে, কারণ তারা যে কতটুকু পারে সেটা আমরা দেখলাম। এখন এই বাজেটগুলো শেষ পর্যন্ত কি হবে, এই বরাদ্দগুলো এখানে দুর্নীতি অনিয়মের মধ্যে কিন্তু ভরে যাবে। এটা বাংলাদেশের ট্রেন্ড, তো এটা আমরা দেখছি, মানুষগুলো তার বদল হয়নি। নতুন অর্থ বছরের শীর্ষ ৫টি খাতে এডিপি বরাদ্দ থাকছে ১,৮৬,০০০ কোটি টাকা, যেখানে সবার উপরে পরিবহন ও যোগাযোগ। এরপরই প্রথমবারের মতো দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। নতুন করে কোনো বড় প্রকল্প নিবে না সরকার, বরং অন্তর্ভুক্তিমূলক সামাজিক অবকাঠামোতে দেওয়া হবে বেশি মনোযোগ। আসছে বাজেটেও এর প্রতিফলন দেখা যাবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্পের অনুমোদন দিবে না সরকার। বাজেটে অর্থায়নের জন্য প্রায় ১৩০০ প্রকল্প রয়েছে এডিপির খাতায়, কিন্তু বাস্তবায়নের গতি, মান এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিন ধরে। এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, এসব প্রকল্পের বড় একটা অংশই অনুমোদন দেয়া হয়েছে যাচাই বাছাই ছাড়া, তাই আগামীতে প্রয়োজনে বাদ দেওয়ার কথা বলেন তিনি। জানান, নতুন করে নেওয়া হবে না কোনো মেগা প্রকল্প। আমাদের কতগুলো বেঞ্চমার্ক সৃষ্টি করেছে, মানদণ্ড। এখন আমাদের ১৩০০ প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবং আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট
কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছে না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। সামাজিক সুরক্ষার অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে মূল অর্থনীতির সাথে অন্তর্ভুক্ত করতেই ওয়ান ভিলেজ ওয়ান প্রজেক্ট প্রকল্প শুরু করা হয়েছে। কামার, কুমার, তারপরে আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি আছে, তাঁতি আছে, যারা জেনারেশন আফটার জেনারেশন কাজ করতেছে, হার্ডলি ওদের কিন্তু ওদের জীবন জীবিকার কোনো জীবনযাত্রার মান কিন্তু কোনো উপর দিকে যাচ্ছে না। ওই যে কোনো মতে চলছে, একটা প্রোডাক্ট বানাচ্ছে। আমরা তাদেরকে মনিটাইজ করতে চাই, তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে অ্যাক্সেস দিতে চাই ট্রেডেবল গুডস হিসেবে, এবং এইটার জন্য যে সাপোর্টটা আছে আমরা তাদেরকে দিতে চাই। PKSF এর রেইজ প্রকল্পের আওতায় কয়েক লাখ তরুণকে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যা সরকারের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সো এগেইন PSF যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি। নুসরাত মৌমি, ৭১। দেশের ইতিহাসে সর্বকালের রেকর্ড ছাড়ালো রেমিটেন্স আয়। চলতি অর্থবছরের 9 মাসে 9 মে পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $30.36 বিলিয়ন। গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে, যা 19.5% মতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে চলতি মে মাসের 9 দিনেই দেশে আসে $1.03 বিলিয়ন বা $103 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 19% উপরে। মূলত কোরবানি সামনে রেখেই প্রবাহ বাড়ছে প্রবাসী আয়ের। উল্লেখ্য, সবশেষ এপ্রিলেও রেমিটেন্স ছাড়িয়েছিল $3 বিলিয়নের ঘর। এদিকে $1.5 বিলিয়ন আকু বিল পরিশোধ করার পর মোট রিজার্ভ নেমে এসেছে $34 বিলিয়নে। চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রে $203 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের বছরের একই সময়ের চেয়ে $19 কোটি বা 8% কম। মার্কিন বস্ত্র দপ্তরের হিসাব বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এ সময় পোশাকের দামও কমেছে 2.5% হারে। বর্তমানে বাজারটিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে প্রথম স্থানে থাকা ভিয়েতনামের রপ্তানি বেড়েছে 3.25%। প্রতিযোগী দেশটি 3 মাসে রপ্তানি করেছে বাংলাদেশের প্রায় দ্বিগুণ। ষষ্ঠ স্থানে থাকা কম্বোডিয়ার রপ্তানিও 17% বেড়ে ছাড়িয়েছে $1 বিলিয়নের ঘর। এছাড়া অন্য সব প্রতিযোগী দেশের রপ্তানিও কমেছে। এর মধ্যে রেকর্ড 52% কমেছে চীনের। এ সময় ভারতের পোশাক রপ্তানিও কমেছে প্রায় 27% মতো। আবার সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আমদানিও কমেছে 11.5% মতো। আসছে বাজেটে ভ্যাট কমানো ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন রেস্তোরাঁ মালিকরা। এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানিয়েছে যে ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি ও কর্পোরেট প্রতিষ্ঠানের নাম করে একরকম আগ্রাসন চলছে এই খাতে। অভিযোগ করেছেন যে লুটেরাদের সহায়তা দিতে তিতাস ও পেট্রোবাংলার মতো প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে। এ সময় জ্বালানি সংকট কমাতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ, লাইসেন্স ও পারমিটের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু সহ 11 দফা দাবি জানায় মালিক সমিতি। লাইনের গ্যাস নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দপ্তরে অভিযানের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধ সহ অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি করা, রেস্তোরাঁ সেক্টরে রাজুক, কলকারখানা, ফায়ার ও পরিবেশ সহ সকল অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। রেস্তোরাঁ সেক্টরে কর্পোরেট আগ্রাসন বন্ধ করতে হবে। কোরবানির পশুর হাটে অপতৎপরতা রোধে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বলা হয়েছে যে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত ব্যবসায়ী ও ক্রেতাদের বিনামূল্যে জাল নোট যাচাইয়ের সেবা দিতে বুথ স্থাপন করতে হবে। এছাড়া হাটে স্থাপিত বুথে নোট গণনার সেবাও দিতে হবে ব্যাংকগুলোকে। এই ব্রিং ইউর ওন ব্যাগ এই উদ্যোগ চালুর 7 মাসে আড়ংয়ের বিনামূল্যে পেপার ব্যাগ বিতরণ কমেছে প্রায় 47 লাখ ইউনিট, যা থেকে আয় হয়েছে প্রায় 2.90 লাখ টাকা। এই অর্থের পুরোটাই পরিবেশ ও বৃক্ষরোপণ ব্যয় করা হবে বলে জানিয়েছেন আড়ংয়ের কর্মকর্তারা। বলা হয় যে গেল বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ব্যাগ বিক্রি হয়েছে প্রায় 23 লাখের মতো। আগের বছরের একই সময়ে যা ছিল 69 লাখ ইউনিট, অর্থাৎ বিক্রি কমেছে প্রায় 47 লাখের মতো, যা প্রায় 6000 গাছ বাঁচিয়েছে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, আগে পণ্য কেনার সময় গ্রাহকদের পেপার ব্যাগ বিনামূল্যে দিত আড়ং। হরমুজ অবরোধে বিপর্যস্ত অর্থনীতি সচল করতে নতুন বাণিজ্য পথের খোঁজে ইরান। এবার রাশিয়া ইরান সংযোগকারী ক্যাসপিয়ান সাগরকে বেছে নিয়েছে তেহরান। এর মধ্যে 4টি বন্দরে বিরতিহীন কাজ করে যাচ্ছে দেশটি, যাতে করে তেল বাণিজ্যের পুরোটা না হলেও কিছুটা সহায়তা নেওয়া যায় এই জলপথ থেকে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি।
মার্কিন নৌ অবরোধে এক প্রকার অবরুদ্ধ ইরান। দীর্ঘদিনের যুদ্ধে বিপর্যস্ত অর্থনীতি, বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ বন্ধে তলানিতে তেল রপ্তানি, এমন সব নেতিবাচক বিষয়কে একপাশে রেখে এবার নতুন বাণিজ্য পথের খোঁজে তেহরান, যেখানে সবচেয়ে উৎকৃষ্ট বিকল্প হতে পারে একসময়ের উপেক্ষিত কাস্পিয়ান সাগর। দেশটির বাণিজ্য সম্ভাবনার নতুন দ্বার হিসেবে সামনে এসেছে রাশিয়া ইরানকে সংযোগকারী জলপথটি। এরই মধ্যে প্রকাশ্য ও গোপন উভয় বাণিজ্যের জন্য সুরক্ষিত এই রাস্তা সচলে 4টি বন্দরে 24 ঘন্টা কাজ করছে ইরান, যেখানে গম, ভুট্টা, পশুখাদ্য, সূর্যমুখী তেল সহ নিত্য প্রয়োজনীয় বহু পণ্য রপ্তানি করছে রাশিয়া। সাধারণত লোহিত সাগর দিয়ে প্রতি বছর 20 লাখ টন গম তেহরানে পাঠায় মস্কো। বিশেষজ্ঞদের মতে সবকিছু ঠিক থাকলে কাস্পিয়ান সাগরে কার্গো চলাচল দ্বিগুণ হতে পারে। এর আগে ইউক্রেন যুদ্ধে মস্কোকে গোলাবারুদ ও শাহেদ ড্রোন দিয়ে সহায়তা করে তেহরান। এবার ইরান যুদ্ধে তারই প্রতিদান দেয় রাশিয়া। সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ড্রোনের মজুদ পুনরুদ্ধারে সহায়তা করছে মস্কো। এছাড়া কাস্পিয়ান সাগর দিয়ে ড্রোন তৈরির নানা সরঞ্জামও পাঠায় দেশটি। মূলত গেল বছর স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রযুক্তি ও কৌশলী আদান প্রদান করে যাচ্ছে দেশ দুটি। সাধারণত কাস্পিয়ান সাগর হয়ে অধিকাংশ বাণিজ্যই হয় গোপনে, কারণ রুশ ও ইরানি জাহাজের চালকরা স্যাটেলাইটের ট্র্যাকিং বন্ধ করে দেয় নিজেদের সিগন্যাল। ফলে কঠিন হয় দূর থেকে নজরদারি, যা যুক্তরাষ্ট্রের কাছে ভূরাজনৈতিক ব্ল্যাক হোলের মতো। বিশ্লেষকরা বলছেন, হরমুজের পুরোপুরি বিকল্প না হলেও ইরানকে টিকে থাকতে সহায়তা করতে পারে কাস্পিয়ান সাগর, কারণ জ্বালানি রপ্তানির পুরোটা এই পথে করা সম্ভব নয়। নাদিয়া ইসলাম তুলি, ৭১।